আমি এক সময় ধরুন এই 100 বছর আগে বা 90 বছর বা 80 বছর আগে ফ্রান্সে এরকম কাস্টম ছিল যে উনি হলেন এবার কবিতার রাজা, উনি হলেন এবার কবিতার রাজপুত্র। অ্যাপোলোনিয়ার কবিতার রাজপুত্র হয়েছে। পেন্টিং এর রাজা পিকাসো, পিকাসো অ্যাপোলোনিয়ার বন্ধু, এইরকম ভাবে ওদের চলছে। তো আমরা যখন কবিতা টবিতা লিখে অনেক দূর এগোলাম এবং অনেক কিছু শিখলাম, ফ্রান্সের কথা জেনে গেছি, সেই সময় আর কি বাচ্চা ছেলে, একটু বুদ্ধিভ্রষ্ট, তখন আমরা ওই কবিতার রাজপুত্র, কবিতার রাজা এসব বলতে শুরু করলাম। তো আমাদের সময় 1977 সালে আমাদের সাথে একটা ছেলে এসে যোগ দিল, তার নাম শঙ্কর লাহিড়ী। 1978 হতে হতে তাকে আমরা কবিতার রাজপুত্র বলে দিলাম। যে শঙ্কর লাহিড়ী বসে আছে, শঙ্কর লাহিড়ী ইজ ওয়ান অফ দ্য মোস্ট ক্রিয়েটিভ পার্সন কৌরব হ্যাজ এভার ফাউন্ড। শঙ্কর কৌরবকে অনেকটা এগিয়ে দিচ্ছে। শঙ্কর, আমরা এই শঙ্কর না থাকলে, আমি বা শঙ্কর না থাকলে কমল, আমরা কেউই হয়তো সম্পূর্ণ হতাম না। তো শঙ্করকে আমি এখন অনুরোধ করবো এসে এখানে কমলের কবিতা সম্বন্ধে কিছু বলতে। আরে স্টার্ট ফ্রম জুনিয়র ম্যান, স্টার্ট ফ্রম জুনিয়র্স। সহজতা বলে ফেললে তো তোমার কথা ফুরিয়ে যাবে। সময় টময় কিরকম? 7:10। এই গ্যাস ট্যাস খাইয়ে কি হলো, যা বলবো ভাবছিলাম বসে বসে সব বুলিয়ে দিল, উল্টো করে দিল ব্যাপারটা। আমি ভেবেছিলাম কমলদার কতগুলো কবিতা পড়বো, প্রিয় কবিতা। তো বাঁচতে গিয়ে দেখলাম যে গোটা 40 হলে তবে মোটামুটি একটা প্রিয় কবিতার লিস্ট করা যায়। তো তার জন্য আমাকে একদিন আলাদাভাবে ডাকবেন, আমি এককভাবে একটা সম্বর্ধনা দিতে রাজি আছি, যা কিছু বলার আর কবিতা পড়ার। তো আজকে খুব ছোট সময়, খুব সংক্ষেপে কিছু বলবো। তো কমলদার সঙ্গে আমার আলাপ আজ থেকে প্রায় 22 বছর আগে। এই বাড়িটার খুব কাছেই, টাটা অডিটোরিয়ামে, শীতকালেতে আমি তাকে প্রথম দেখি। কি একটা প্রোগ্রাম হচ্ছিল, তার ইন্টারভ্যালেতে সবাই বাইরে এসছেন। কমলদা তখন একটা বোধহয় গোল্ডেন ফ্রেমের চশমা আর একটা বড় ওভারকোট নীল রঙের, সুন্দর দাড়ি ফাড়ি, দেখে বাঙালি বলে মনে হয় না, একটা মিক্সড কালচার। তো আমি যেন প্রথম সেই ছোটবেলায় যখন কাবলিওয়ালা দেখছি, যেরকম একটা রোমাঞ্চ লেগেছিল, আমাকে বাবলা বললো যে এই হচ্ছে কমল চক্রবর্তী। তো বাবলা আমার জামশেদপুরের বন্ধু ছিল, সে আমাকে গৌরবের সঙ্গে আলাপ করিয়ে দেয়। তো সেই যে কমলদার সঙ্গে আলাপ হয়েছিল, 22 বছর কেটে গেছে। তারপর কতদিন একসঙ্গে কাটিয়েছি, কতদিন ঘুরেছি। ইদানিং হয়তো সময় দুজনে আমরা দিতে পারি না, কিন্তু জীবনের একটা বিরাট অংশ জুড়ে কমল বা কমলদা জুড়ে রয়েছেন। কিভাবে কমলদাকে সম্বোধন করা যায়, এই একটা প্রবলেম আমার এসেছিল। আমি সম্প্রতি একটা বইয়েতে কমলদাকে উৎসর্গ করি, তো কিছুতে আমার মন ভরছে না। তো তখন লিখেছিলাম যে 70 দশকের ঈর্ষণীয় অলরাউন্ডার, শালবনে, ওয়াচ টাওয়ারে, ক্যাম্পে মানে কবিতার ক্যাম্পে, দীর্ঘদিনের সঙ্গী, পোর্ট্রেট ফটোগ্রাফির মডেল। আমার খুব প্রিয় সাবজেক্ট পোর্ট্রেট, এবং কমলদাকে নিয়ে আমি জাস্ট ওর পোর্ট্রেট আমি প্রচুর নষ্ট করেছি ফিল্ম, তার থেকে কিছু হয়তো ভালো বেরিয়েছে, কখনো কোনো কোনো বইয়ের কভারে লেগেছে। মোগলাই হান্ডি বিশারদ, আমি জানি না আপনারা কতজন জানেন যে কমলদা খাবার এবং রন্ধন প্রণালী কি ডিটেইলে জানে, এবং বহু কবিতায় আছে, উপন্যাসে তো একদম ছড়াছড়ি, ফিচারে 2-4 কথা বলতে বসলেই তারপর তার খাবার বিশাল ভান্ডার বেরিয়ে আসে। সে এক মানে বড় শেফ টেফকেও লজ্জা দেবে, এবং তার অনেক রন্ধন প্রণালী কোথাও কোনো রেসিপি বইয়ে পাওয়া যাবে না, জাস্ট চটজলদি বানিয়ে ফেলতে পারে। ধাক্কাপাড় ধুতি ও কাউবয় জিন্সের সমান পারঙ্গম, এটা খুব রেয়ার কম্বিনেশন। আজকে ধাক্কাপাড় ধুতি বোধহয় মনে হচ্ছে, কিন্তু এই কাউবয় জিন্স এবং তার সঙ্গে একটা পছন্দসই গেঞ্জি, এই দুটোতেই সমান মানায়। অগ্রজ কবি ও বোটানিস্ট বন্ধু বাবু শ্রী কমল চক্রবর্তী প্রিয়বরেশু, এইটা ছিল উৎসর্গ পাতায় লেখা। গত 50 বছরে বাংলা ভাষায় যারা কবিতা লিখতে এসেছেন, তাদের মধ্যে আমার দেখা এই একজন ঈর্ষণীয় টপ টু বটম কবি।
যে দেশে বন্যা হয় খরায় মাঠ শুকোয়, যে দেশে অনেক গোলগলি গাছে অনেক ফুল ফোটে, যে দেশে বুন্দেলশাহী খ্যাত খাজাওয়ালা আর শাহী তালবন, যে দেশে হরিদ্বার আর বারাণসী, শালপাতায় মাংস, কালো জিরে, দোক্তা পাতা, এই মাংসের সঙ্গে কালো জিরে, ফোড়ন টোরন, তারপরে দোক্তা পাতা, মদ আর সারা রাত মাদল। মানে একবার একটা শুরু করলে টোটাল কম্বিনেশনটা, কম্পোজিশনটা তৈরি হয়ে যায়। যেখানে ব্যভিচার, দালাল, ঘুষখোর, বজ্জাত, যেখানে স্টিল প্লান্ট, ঢালাই মেশিন আর ফোরম্যান, যেখানে শ্মশান কালী, জানালায় গেছো ভূত, নিশি পাওয়া, যে দেশে বেদ ও বাইবেল, যেখানে বিকেলবেলার মাঠ, ভরা গঙ্গা, খোলা আকাশ, যে দেশে অসংখ্য সাপ আর সবুজ কাছিম। এই জাস্ট কয়েনেজ গুলো আমি নিজে বানাচ্ছি না, কিন্তু জাস্ট বই থেকে তুলতে হয়েছে। এক একটা কয়েনেজ দেখবেন যে দেশে সাপ আর অসংখ্য সবুজ কাছিম, পরজন্ম, পুরোহিত, টেরিকাটা পুলিশ, দেবদাসী ও সেবাশ্রম, যেখানে পাইস হোটেল, ক্রিকেট, ককটেল আর গিনিপিগ, ভাঙা টর্চ, শূন্য ডিনামাইট, যেখানে মেয়ে স্কুলে হাসাহাসি, পাড়ি পাতা গুমফুন ও আর্ট গ্যালারি, যেখানে নগ্ন উরু, স্তনবৃন্ত, যৌন কোলাহল, বিছানা বালিশ থেকে দূরে দূরে শ্লথ অন্ধকার, অনেক বৃক্ষকুমারী, ছায়াবালিকারা আর অশরীরী গন্ধ। এই ছায়াবালিকা আর অশরীরী গন্ধ না হলে বোধহয় এই টোটাল জিনিসটা মানে পূর্ণ হতো না। এই জগৎ এবং পরাজগৎকে একসঙ্গে পুরো স্প্যানটাকে ধরতে পারা, এইভাবে যে নিজের কবিতার জগৎ তৈরি করছে। যেখানে ডাকবাংলোর লনে স্তূপাকার আগুন, লোহা পাথরের দেশ, টুকরো স্বপ্ন, মুষ্টিমেয় শব্দ দিয়ে জোড়া। এই মুষ্টিমেয় শব্দ, এইটা অনেকক্ষণ নোট করা যাবে, কারণ এই মুষ্টিমেয় এবং শব্দের যে মানে ইনঅ্যাডিকুয়েসি যেটা, সেই নিয়ে বহু জায়গায় উল্লেখ আছে। যেখানে অচল ট্যাঙ্কের মধ্যে নারী ও পুরুষ ঘুমোয়, আর রুটি ও হালুয়া নিয়ে জেগে ওঠে গোমুখ শহর। এই সমস্তটা নিয়ে তার কবিতার রম্যভূমি। কবিতার জন্যই সমস্ত শরীর, এক জায়গায় লেখা আছে। তো কমলদার কবিতা এবং তার চর্চা আমি খুব কাছ থেকে দেখার সুযোগ পাই, কারণ যা কিছু চর্চার মূল ভাগটাই গত 20-22 বছরে। বিদেশি কবিতা এবং কাব্য প্রভাব পড়াশুনো সেসবে কখনো কমলদা মাথা গলায়নি, বা সেদিকে কখনো কোনো নজর ছিল না। আমরা বরং অনেক খোঁজটোজ করেছি এখানে ওখানে, বিদেশি কি লেখা হচ্ছে, কি কাব্য প্রভাব, কি ইজম চলছে, নানা রকম। তার এই সমস্ত নিয়ে কোনো মানে সচেতন চেষ্টাও ছিল না, জানার ইচ্ছেও ছিল না। তার কারণ ছিল তার ভেতরে যে বিশাল একটা জগৎ সে তৈরি করেছে, এবং তার যে একটা সাবলীল কলম, সেই কলমের জন্য নিজে নিজেই তার পথ তৈরি হয়ে যায়। তাকে জাস্ট বসতে হয়, অবলীলায় সমস্ত তৈরি হয়ে যায়। তবু আমি দেখছিলাম গত 7টা বই আমি হিসাবে পেলাম। 4 নম্বর ফার্নেস, তারপর জল, মিথ্যে কথা, সরল রেখা, স্বপ্ন, আসতে চলো গার্লফ্রেন্ড আর জিতেন্দ্র। এই 7টা বই 1970-72 থেকে 97 এই সময়ের মধ্যে। তো এর মধ্যে কতগুলো ভাগ রয়েছে, কতগুলো আলাদা আলাদা স্ট্রিম আমি দেখছি পাশাপাশি যাচ্ছে। একটা হচ্ছে খুব পরিবার কেন্দ্রিক, ভীষণভাবে ভালোবাসেন বা তার চেতনার মধ্যে কাজ করে বাবার ইমেজ। মায়ের ইমেজ নিয়ে কথা কম আছে, বাবা ভীষণ প্রবল ভাবে আছে। বাবার মৃত্যুর পরে নয়, বাবার মৃত্যুর অনেক আগে থেকেও, অনেক ছোটবেলা থেকেও বাবার ইমেজটা খুব স্ট্রং ভাবে আছে, সেটা নানাভাবে কাজ করেছে। আর আছে প্রেমিকার ইমেজ। এই প্রেমিকা শুধু কবিতায় নয়, সমস্ত লেখার মধ্যে আছে, এবং এই প্রেমিকা কোনো মানবিক প্রেমিকা নয়। অনেক সময় মনে হয় তার একটা মানবিক চেহারা দেখতে পাচ্ছি, এর সঙ্গে মেলে, ওর সঙ্গে মেলে, কিন্তু বেশিরভাগটাই দেখা যায় এটা কাস্টম ডিজাইন, ইটস এ ডিজাইনার প্রেমিকা, নিজের মতো করে বানিয়ে নেওয়া। আর আছে বউকে নিয়ে কথা, বন্ধুকে নিয়ে কথা। এই বন্ধু বেশিরভাগ সময় আমি দেখেছি বন্ধু বলে আছে, বহু বচনে নেই, এক বচনে রয়েছে। এই একটা পরিবেশ। এছাড়া যে পরিবেশ, সেটা হচ্ছে প্রকৃতি নিয়ে যে পরিবেশ, যেখানে শুধু নদী, ফুল, পাহাড়, গাছ, পাখি, নানাভাবে গাছ খুব বিশাল ভাবে এসছে। গাছ নিজে একটা নায়কের মতো হয়ে এসছে। সারা পৃথিবী যেন গাছের জন্য নিবেদিত, এবং গাছের জন্য যেন বেঁচে থাকা, গাছের সঙ্গে কথা, গাছ সরে যাচ্ছে, এই চেতনা খুব ছোটবেলা থেকে বহু কবিতায় ব্যক্তভাবে এসছে নানাভাবে। এছাড়া আছে নিজে রাজা এবং একটা নার্সিসাস কমপ্লেক্স। এই কমপ্লেক্স অনেক কবির মধ্যেই থাকে,
তবে এই কমপ্লেক্স খুব প্রবলভাবে আছে কমল চক্রবর্তীর কবিতায়, এবং সেটা তার কাব্যগুণকে চিহ্নিত করে, এবং বহু জায়গায় সেটা খুব ভালোভাবে কাজে লাগিয়েছেন। সজ্ঞানে কাজে লাগাননি, অজ্ঞানেই হয়তো এসে গেছে ওইটা, কারণ খুব কোনো ভাবনা চিন্তা কষ্ট করে তৈরি করা নয়, কোনো মেজারমেন্ট করে নয়, কোনো ক্যালকুলেশন করে নয়। তার কবিতার কোথাও কোনো স্প্যানেতে দেখা যায় না যে একটা ঘামের ছাপ রয়েছে বা শ্রম রয়েছে বা একটা কনস্ট্রাকশন রয়েছে। আমি যতদূর দেখেছি খুব সচেতন নয়, কাছ থেকে দেখলে কি হয়, কিছু কিছু হয়তো দেখার ভুল হয়, তবু আমার যতটা মনে হচ্ছে তার কবিতা কনস্ট্রাক্টেড কবিতা নয়, বা কনস্ট্রাক্টেড কবিতার দিকে তিনি নজর দেননি। কমলদার কবিতা হচ্ছে তার ফ্লো, যে কোনো হাইড্রোলিক জিনিসের যা ফ্লো, জলের যা ফ্লো, গ্যাসের যা ফ্লো, যার প্যাটার্নকে আমরা বিস্ময় লক্ষ্য করি, যার প্যাটার্নকে আগে থেকে বলা যায় না, প্রেডিক্ট করা যায় না, যার মধ্যে সম্ভাবনা বহু হয়, যা 3 ডাইমেনশনের চেয়েও আরো অনেক ডাইমেনশনে চলে যায়, সেই ব্যাপারটা নিজে থেকে চলে এসছে। আমি এরকম কোনো ব্যাপার আমার বিদেশি সাহিত্য পড়ার কম, যেটুকু পড়েছি তাতে কনস্ট্রাকশন, ফর্ম এসব নিয়ে খুব জোর দেওয়া হয়েছে, কিন্তু সেইগুলো মাথায় না রেখে যে ভীষণ ফোর্সফুল এই ফ্লো তৈরি করতে পারা হয়েছে এবং ফ্লো এর প্যাটার্ন, এটা আমি মুগ্ধভাবে দেখেছি। আর আছে যন্ত্রজীবনের সম্বন্ধে একটা ভীষণ ব্যক্তিগত অপছন্দ, কিছুতেই কোনো যন্ত্রজীবন পছন্দ নয়, তার বদলে আছে স্বপ্নজীবন। না, এই স্বপ্নজীবন তো যন্ত্রজীবন তৈরি করে না, স্বপ্নজীবন থেকে যন্ত্রজীবন দূরে পাঠিয়ে দেয়। ফলে কি করেছে কবি কমল, সে যন্ত্রজীবন থেকে সরে এসে নিজের স্বপ্নজীবন তৈরি করেছে। সমস্ত লেখার মধ্যে আছে, পরে স্বপ্ন নিয়ে একটা বইও হয়েছে, আর তার সঙ্গে আছে নস্টালজিয়া, সর্বব্যাপী নস্টালজিয়া, সমস্ত কিছুকে পেছন ফিরে দেখা। যেহেতু পেছন ফিরে দেখা, তাই কিছুটা হয়তো সমীরদা দিচ্ছিলেন যে একটা ইউনিভার্সালিটি, যা হচ্ছে একটা বিশ্ব সূত্র, হয়তো সেই একটা আদি মানব, আদি প্রাণ, আদি চেতনা, আদি গান, আদি সুর, এই আদি ব্যাপারগুলো আছে, যা আমাদের মাথার মধ্যে একটা মগ্ন চৈতন্যে, হয়তো লিম্বিক ব্রেনের কোথাও থাকে, সেইখান থেকে হয়তো একটা সাড়া আসে, একটা সুর আসে, যেটাকে নিয়ে তিনি মগ্ন হয়ে থাকেন। সেখান থেকে খুব মোটাভাবে কখনো নস্টালজিয়া আসে, কখনো খুব আন্ডার দ্য সারফেস কখনো সেটা প্লে করতে থাকে, কিন্তু তার এই সর্বব্যাপী এই যে নস্টালজিক চেতনা, এটা আমরা দেখি। আর ছিল সংস্কারহীনতা। যেহেতু সে তত্ত্বগতম কবি, তার জন্য তার লেখার মধ্যে, ব্যবহারিক জীবনে জানি না, ব্যবহারিক জীবনে সামাজিক ভাবে মানুষ বাঁচতে গেলে অনেক সংস্কার নিয়ে থাকতে হয়, কিন্তু যে জগৎ তার নিজের জগৎ, যেখানে সে নিজেই রাজা, সেখানে তার ভীষণভাবে সংস্কারহীনতা। এই কতগুলো জিনিস আমি মুগ্ধ হয়ে লক্ষ্য করি। আর কবিতার যে মূল তার যে স্রোত, যেটা বলছিলাম, যে এলান ভাইটাল যদি বলা যায়, সেটা হচ্ছে জীবন সম্বন্ধে প্রবল আসক্তি, এই প্যাশন আমি আজকের যুগে উত্তরাধুনিক বা এরপরে উত্তরোত্তর আধুনিক কিভাবে বলা যাবে জানি না, এগুলো বলার বা মাপার দরকার শুধু সমালোচকদের, কিন্তু এই প্যাশনহীনতায় ভীষণ বাংলা কবিতা এবং বাংলা কবি ভুগছে। এই প্যাশন যত গভীর থেকে আসে এবং সেটাকে যতভাবে ব্যবহার করতে পারা যায়, কমল চক্রবর্তী তা খুব সুন্দরভাবে নানা রকম ভাবে ব্যবহার করেছেন। মূল লেখার স্রোতই ছিল হচ্ছে ওই প্যাশন। আমি জাস্ট কতগুলো কবিতা পড়তে চাইছি। ওর বিখ্যাত কবিতা সবাই শুনেছেন হয়তো, তোমার ডেরায় টাটা বাবা, শুধু পালক পড়ে আছে এই কবিতাটার নাম। আমি অনেকদিন পর আবিষ্কার করলাম যে কবিতাটার নাম টাটা বাবা নয়, শুধু পালক পড়ে আছে, এবং এটা লক্ষ্য করে আবার নতুন ভাবে কবিতাটাকে নিয়ে ভাবলাম, পড়ছি। তোমার ডেরায় টাটা বাবা, 3 পুরুষের উঠা বসা খাওয়া, সাঁঝের বেলা কুকড়া লড়াই, রেত বিরেতে মহুয়া বনে ছোঁয়া, কেঁদ গাছেতে লাগলো আগুন। এই কবিতা লেখা হচ্ছে 70-71 এরকম সালে। কেঁদ গাছেতে লাগলো আগুন, রানী খেতে দুখার মায়ের বুক। এই দুখার মা, এটা বারবার নানাভাবে এই ইমেজটা ফিরে এসছে, এবং এই দুখার মাকে বিভিন্ন অবস্থায় আমরা দেখতে পাই, এই নাম না হলেও কিন্তু এই আরতিটা এবং এই বোধটা বহু জায়গায় এসছে। রানী খেতে দুখার মায়ের বুক, পটনদার হাটের দিনে চালের সাথে বিকে দিলে সুখ। টাটা বাবা আগুন দিলে, লোহা লিলে, দুখার মায়ের বুকের থেকে মহুয়া গাছের ছায়া নিলে কেন? এই প্রশ্ন কখনো কেউ করেননি। জামসেদজি, সেরওয়ানজি টাটা কোনোদিন ভাবেননি যে আগামী প্রজন্ম এত বড় স্টিল প্লান্ট পৃথিবীতে, টাটাদের ফ্ল্যাগশিপ, তবু সেই শহরে বসে কেউ এই প্রশ্ন করবে, এই দুঃখ সে বেদনা বোধ করবে, কলমে লিখবে যে মহুয়া গাছের ছায়া নিলে কেন? বিয়ান বেলায় উঠে দেখি পালক মেলা পইরে আছে, কোঁকড়া দুটা নাই সেটেনি কেন? তো এই ছিল 4 নম্বর ফার্নেস চার্জের
একটা কবিতা। তো বাংলা সাহিত্যে আরো আমি লক্ষ্য করি যে খুব কম কবি আছেন যার নিজের শহর কবিতার পায়ে পায়ে জড়িয়ে আছে। বেশিরভাগ কবি কলকাতামুখী, তিনি সে বর্ধমান থেকে লিখুন, বাঁকুড়া থেকে, দার্জিলিং, হালিশহর, যেখান থেকে লিখুন, সকলের কবিতায় হচ্ছে কলকাতা। নিজের জায়গা নিয়ে খুব কম, তারা কবিতায় আসতে পারে না, এরকম ব্যাপার। আর সেইখানে আমি দেখি যে সেই 4 নম্বর ফার্নেস চার্চ প্রথম থেকে কোনো হিসাব না করে, কারণ প্রকৃত প্রেম ছিল, এই শহরকে ভালোবেসেছিলেন, এই শহরের রূপকে যেভাবে দেখেছেন সেভাবে নিশ্চয়ই কলকাতা ধরা পড়েনি। আমরা কজন যারা কালীমাটি রোড ধরে হাঁটি, বুকের গভীরে খুঁজি তাজা খড়কাই। এই তাজা খড়কাই খুঁজি কেন? কারণ খড়কাই আর তাজা নয়। শিফট ডিউটির পর তাদেরও কদম বেচাল। কখনো মনে হয় স্ক্র্যাপ রুমে দীর্ঘ বসে আছি, চারিদিকে নষ্ট যন্ত্রপাতি, ভাঙা লেদ, জং ধরা ক্র্যাঙ্কশ্যাফট করে। এদের এড়িয়ে গিয়ে অন্য কোন শহরের কথা আর ভাবা যায় না তেমন। কখন সন্ধে হয়, বুক বরাবর নামে তেজি স্টেপ ড্রিল। আশেপাশে ফলমূল, ওষুধের সাজানো দোকান। আমি বাদ দিয়ে পড়ছি, যেন গোলচাক্কির সেই পাপেট পুলিশ। খুব সুন্দর সুন্দর অবজারভেশন আছে। এখনো আমি দেখি, আজকে 1998 সালে যে কজন পুলিশকে দেখি আমি গোলচাক্কিতে, আমার মনে পড়ে যায় এইসব পাপেট পুলিশ, যাদের আজ কোনো কাজ নেই, পাপেটের মতো দাঁড়িয়ে আছে। অবিরত হাত তোলে, জানে না নিজেই কখন দুখানা হাত কাটা গেছে তার। তবু আমরা কজন রোজ কালীমাটি রোড ধরে হাঁটি, পলাশের চারা ফিরি করি। পাওয়া যায় না। আমরা কালীমাটি রোড ধরে হাঁটি আর পলাশের চারা ফিরি করি। এই পলাশ গাছের চারা কেন ফিরি করি, কেন চারিদিকে পলাশ গাছ হওয়া দরকার, এবং পলাশ ফুল কিভাবে তার সমস্ত কর্মকাণ্ডে জড়িয়ে আছে, যারা আপনারা ফুটিয়ে পড়েছেন কমল চক্রবর্তী, তারা বুঝতে পারবেন। এসব বৃক্ষ জানে মহিরুহ হতে, অশুভ বাতাস মুছে শীতল ছায়ায় ঢেকে দেবে। এই কবিতা 70-71 সালে লেখা, যে এইসব বৃক্ষ জানে মহিরুহ হতে, অশুভ বাতাস মুছে শীতল ছায়ায় ঢেকে দেবে। কমলার সঙ্গে দীর্ঘকাল আমি ক্যাম্পে, পাহাড়ে, গ্রামে, মেলায় বহুদিন শুধু দুজনে মিলে গেছি। তখন একটা স্কুটারে করে কমলদা পেছনে, আমি সামনে, বহু জায়গায় গেছি, নানা রকম কাণ্ড কারখানা হয়েছে। সেসব কিছু কিছু লেখা ক্যাম্পে ছিল। সেই ক্যাম্প থেকে দু একটা জায়গায় আমি দেখছি কমলদা কি বলছেন। এক জায়গায় দেখছি বাংলা সাহিত্য নকল করে গেল। রবীন্দ্রনাথ, জীবনানন্দ, উৎপল বসু, সুনীল গঙ্গোপাধ্যায় সবার নকল হচ্ছে যুগে যুগে, এমনকি তোমার আমারও হচ্ছে। আর 10 বছর পর কে যে তার নকল তাই চিনে ওঠা যাবে না, সব জাপানি মাল। তুমি কি হামা দেবার সময় জানতে যে কবিতা লিখবে? আরেকটা ব্যাপার আমি করব, আমি প্রথমে ঘোড়ার কথা ভাবি। এটা খুব রেলিভেন্ট। আমি প্রথমে ঘোড়ার কথা ভাবি, জানো, তা থেকে আস্তাবল, আস্তাবলের উপযুক্ত মালিক, বাড়ি, সম্পত্তি, তা থেকে ফৌজ, পেয়াদা, স্কুল, কলেজ, ফিল্ম ল্যাবরেটরি, নৃত্য শিক্ষা কেন্দ্র, মন্দির, এভাবে গোড়া থেকে বাড়তে বাড়তে একটা বিরাট অর্গানাইজেশন তৈরি মনে। একটা বিশাল খালি জায়গা কিনে ফেলে এইসব গড়ে চমকে দেবো। ভাবছো আকাশ কুসুম, আকাশের রেঞ্জ দেখেছো? তো এই ছিল তার ব্যাপার, যে রেঞ্জ যদি দেখতে হয় তাহলে আকাশের দিকে তাকিয়ে তার রেঞ্জ বোঝাই ভালো। প্রচ্ছদ করতে গিয়ে আমাকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছিল কমলা। কি প্রচ্ছদ করবো জানতাম না, তো ভেবে ভেবে কিছু ছবি কোলাজ করে করা হয়েছিল। ছবিগুলোর নাম ছিল যুবতী, পিপাসা, বাঘ, মিথুন, বন বাংলো, পুরুষ। এই 5টা, 1, 2, 3, 4, 5, 6, এই 6টা শব্দের কোলাজ দিয়ে মোটামুটি মিথ্যে কথাকে, তার অ্যাবস্ট্রাকশনকে ধরতে চেয়েছিলাম। মিথ্যে কথার 2-3টে কবিতা পড়ছি। আজ দুপুরে যেসব কাপলেট কেনা হলো, খুব প্রিয় কবিতা। যে সমস্ত কাপলেট আজ মেঘলা দুপুরে কেনা হলো, ওপরে আলসে তুলে দাও, ছায়াও পড়েছে বাঁকা হয়ে। এদেশের অচেনা প্লেটে ঘনিয়েছে মাঘের বিকেল, নতুন কেনা পেয়ালার গভীরে টুংটাং আকাশমুখী উড়ে যাওয়া। যখন আমি জামা কাপড় খুলে একা, যে সমস্ত চিনেমাটির বাসন কেনা হলো, মরজগতে ভেঙে ফেলো না। অস্থিরতায় কেঁপে কেঁপে উঠছে সাদা গেলাসের পাপড়ি। ব্যবহারহীন আমার লিঙ্গ এলিয়ে শুয়ে আছি। টুংটাং ওই বারান্দার ভাঙা চিনেমাটির পুতুলের হাতে গরম চা। আমাকে 1 কাপ চা দিয়ে যাও। একা সিঁড়ি ভেঙে 8-10 পেয়ালায় পা ফেলে ফেলে উঠে এসো। তাজা শরীরের শুয়ে আছি। এই শরীরে তাজা হয়ে কিন্তু তবু শুয়ে আছি, কারণ মন হয়তো তাজা নেই, বিষাদ আছে। বাইরের জগৎ আর আমার তৈরি যে স্বপ্ন জগৎ, তার মধ্যে মিল খুঁজে পাই না, ফলতে ব্যথা হয়। ফলে যে প্রেমিকাকে আমি খুঁজি, সেই প্রেমিকার
সে সমস্ত কিছু আমাকেই তৈরি করে নিতে হয় সেরকম ভাবে, কিন্তু আমি তাকে কোথাও খুঁজে পাই না। এই কবিতাটা লেখার পর একরকম তৃপ্তি পাই। ঠিক করি পরের কাব্যগ্রন্থের নাম দেব নুট কলোনির কাপলেট। এই কাপলেটের অ্যাবস্ট্রাকশন খুব আমরা উৎসাহিত হয়েছিলাম। সেই সময় এরকমও ভাবা হয়েছিল নুট কলোনির কাপলেট নাম দেওয়া হবে। তো কিছুদিন পরে দেখি তৃপ্তি অন্য জায়গায় চলে এসেছে। পরে অনেক অনেক রকম ভেবে বিচার করে মিথ্যে কথা নাম দিয়েছেন, যে নামও খুব সুন্দর নাম, খুব সার্থক নাম। জলের আগে পর্যন্ত ভাবতুম, জল কাব্যগ্রন্থ মিথ্যে কথার আগে, যে সিংভূম পেরিয়ে গেলে কবিতার রম্যভূমি শেষ। বনবাদার গ্রামগঞ্জ ঘুরে বেড়াতাম, জঙ্গল ও আদিবাসীদের লক্ষ্য করতে করতে ভালোবাসলাম। এদের শিকড় চিনে ফেললাম, তা নিয়েই লেখা। 4 নম্বর ফার্নেস চার্চ আর জল, কিছু কবিতা কারখানার জীবন নিয়ে। তখন আমার গায়ে একটা লেভেল মেরে দেওয়া হয় যে কবি কমল চক্রবর্তী আঞ্চলিক কবি। ওই লেভেল তুলে ফেলার জন্য লেখা থামাই। বহুদিন লিখিনি কবিতা। অন্যতর কিছু দেখব, লিখব, এই বোধ থেকে কিছু বাজে পদ্য হয়। লং টাইম ওয়ান্ডারার, এসব কবিতা বইতে দেব না। ক্রমে মনে হয় কবিতা এমন হওয়া উচিত ট্রি অফ লাইফ নিয়ে কথা বলা, দুটো শব্দের মাঝে, দুটো গন্ধের মাঝখানে যে সময়, যে গাঢ় জ্যামিতি আছে, তাকে দুর্বল করে দেওয়া। শব্দ বাক্যের যে সেট মানুষের জানা, তার যোজনায় পদ্যে মানুষ যে পরিচিতের আস্থা পেয়ে খুশি হয়, আমার মনে হয় আক্রান্ত হয়, ভারাক্রান্ত, তা মুছে ফেলা আমার কাজ। পাঠককে অপরিচিত জগতে আনার জন্য যেন পা টিপে টিপে ঢোকে, শব্দ ও ইন্দ্রিয়ের জাক্সটাপোজিশন তৈরি করব ঠিক করি। ক্যাজুয়াল শব্দ, বর্ণ, জীবনযাপনের মধ্যে বসে পাগলামো করা, এবং আমি ভাবতুম যে হঠাৎই একটা শব্দ তার ধ্বনি মাধুর্যের জন্য চলে আসবে, অথবা একটা পদ্যের এলিমেন্ট গ্রো করছে, তাকে ভেঙে দিতেই একটা শব্দ আসবে। যা গ্রো করছে তাকে আমি ভেঙে দেব, কারণ নতুন কিছু তৈরি করব। এমন যোজনা যা কেউ চেনে না, শেষ পর্যন্ত যদি ভাবায়। এই খেলা থেকে ধীরে ধীরে টোটাল কবিতার স্বাদ পেতে থাকি, যা ক্রমাগত মনে পড়াবে জীবন রহস্যময়। তো এই ছিল তার মূল কথা, জীবন রহস্যময়। দেখো, আমার মাথায় কবিতা থাকতো না। তৈরি হবার প্রথম স্টেপ মাথা থেকে কবিতাকে তাড়ানো। কবিতা আসবে কলমে, তারপর বিষয়কে মুছে ফেলা, ভেঙে ফেলা। ছবিগুলোকে অতএব পটাপট নামিয়ে তোলা, কোনো চিত্রকল্প নয়। বিষয়কে বিশদ করার জন্য অথবা নিছক অলংকারের জন্যই কেউ কেউ ছবি সাজায়। এ আমিও করেছি আগে। তাহলে থাকলো কি? মন মাথা জুড়ে চেতনার কল্পনা, যাকে চেতন কল্প বলা যাবে। শেষ পর্যন্ত আমি পেরেছি। একটা চেতন কল্পের কবিতা ভালো লাগা মানে একটা অসাধ্য সাধন, একটা নতুন আলো। বাবা মারা যাওয়ার পর একদা পিতা হলেও আজ মহাকাশের। সে বহুকাল আগের যে ফাদার ফিক্সেশন ছিল, সেটা এখন নতুন ভাবে এর সঙ্গে বেদ, উপনিষদ, গেছভূত সবটা মিলিয়ে টিলিয়ে একেবারে একটা নতুন ধরনের একটা কোলাজ বা ককটেল বা একটা জারণ তৈরি হয়। তুমি মসৃণ দেবতা, তোমাকে সমস্ত দিই। এই সমস্ত দিই বললে আমরা কি ভাবি? আমরা ভাবি আমাদের সুখ দিই, দুঃখ দিই, তিল তর্পণ দিই, প্রণাম দিই, কিন্তু তার সঙ্গে আমার মদের গেলাসটা দিই না, আমার প্রিয় মেয়ে মানুষটা দিই না। বাবাকে সেইখানে নিয়ে আসা যায়। তো এই বাবার সঙ্গে বিশ্বরূপ এবং বাবার সঙ্গে আদি প্রাণ এবং প্রাণ রহস্য সমস্ত মিলেমিশে গেলে বোধহয় এরকম একটা কনসেপশন আসে। রেজালা হটডগ, পুরো খাবারের একবার মনে পড়লে ফিরিস্তি চলে আসে। বার্গার সাজিয়ে বসলে তুমি তার প্রথম কামড়। তুমি ভালোবাসো বলে চুম্বনও তোমার। তোমাকে রমণী দিয়ে দূরে সরে গেছি রাস্তার উপারে। বাবা, তুমি শুয়ে তৃপ্ত হও, রতি থেকে রাত ফুরিও না। যদি তাদের অনুভবের দরজা মাত্র একটাই হয়, সামাজিক সংস্কার বশত, যারা বহুতল বাড়ি দেখেনি, যারা হাজার দুয়ার দেখেনি, তারাই কবিতার রস হয়তো উপলব্ধি করতে পারবে না। কবিতা বোঝার জিনিস নয়, আরেকটা ক্যাম্পে বলছে, অনুভবের জিনিস। কবি অনেক বেশি বোঝেন। কবি আমাদের পথ দেখান এসব বস্তা পচা ইমোশনের কথা। একটা কথা আমার মাথায় ছিল, তা হলো অ্যাবস্ট্রাকশন, বিমূর্তকরণ। বাংলা কবিতার আজ যে দুর্দিন, তা ওই বিমূর্ততা হারিয়ে প্রাত্যহিকতায় জড়িয়ে পড়েছে বলে। সাধ্য সাধন, একটা নতুন আলো। আমি শেষ কবিতা পড়ছি, আমার খুব প্রিয় কবিতা, 007, তোমাকে ভালোবাসি। আমি যে সিগারেট খাই সেই ধোঁয়া মেঘেও জমেছে। মিথ্যে কথা কবিতা এটা।
আমি যে সিগারেট খাই সেই ধোঁয়া মেঘেও জমেছে। নীল ব্র্যান্ডে বন্দি জলরাশি, অচেনা জলায় ফিরে এসো। প্রতিহিংসার জামা কালো, আরো কালো পিস্তলের দৃঢ়তম নল স্তনে চেপে যুবতীরা সমুদ্রে নেমেছে। খুনিদের প্রিয় 00, এই আঙুলের নখে মিশে আছে ফলিত কার্বন। সব হিসেবের রুটি পিস্তলের ছায়ায় বসে গড়া নয়, সব পর্দায় বাতাসে ওঠে। হত্যাকাণ্ডের রাতে রাজকন্যার প্রিয় কুকুরেরা আমার সঙ্গে বাগানে গিয়েছিল। আমার পায়ের ছাপ খুনিদেরই মতো মায়াময়, খুনিদের পায়ের ছাপ মায়াময়। যে কোনো ভাষার কবিতায় দৃশ্যজগৎ ও চেতন জগতের দুই ভিন্নধর্মী ক্যানভাসের ওপর রং তুলি ও অক্ষরের সার্থক প্রয়োগ করা, তৈরি করা সেই দীর্ঘ উন্নত রহস্যময় সাসপেনশন ব্রিজ, যার অ্যাবস্ট্রাকশন প্রেম, আসক্তি, বোধ এবং নাগরিক মননজাত, যার উপর থেকে কিছুটা অবজেক্টিভলি দেখা যায় নিচে বিস্তৃত প্রবাহিত এই মানব জীবন, যার এক প্রান্ত তীব্র বাস্তব আর অন্য প্রান্ত অক্ষর মায়াবী। বাংলা কবিতায় এই রোমান্স ও প্রাচুর্য, গতিময়তা, শরীর ও মনের এই অঙ্গাঙ্গী রমণ, যা মাত্র বাংলা বর্ণমালা ব্যবহার করে, কোনো ক্যামেরা, রং তুলি, ছেনি হাতুড়ি ব্যবহার করেননি, যা শুধুমাত্র অক্ষরে রচিত। কবি কমল আমাদের এই মতো মুগ্ধ ও উন্নত করেছেন। নমস্কার। কমলের কবিতা নিয়ে শঙ্কর খুব সুন্দর অ্যানালিসিস করলেন। শঙ্কর পয়েন্ট আউট করে দিয়েছে যে কমলের খুব একটা বাবা কমপ্লেক্স আছে। তো মেয়েদের বাবা কমপ্লেক্স থাকে, লেটার কমপ্লেক্স বলে আমরা জানি, ছেলেদের বাবা কমপ্লেক্স হলে তাই কি বলে আমি জানি না, আপনারা কেউ জানেন নাকি? তো কমলের কবিতায় ও মিথ্যে কথা কাব্যগ্রন্থরা শঙ্করের সবচেয়ে বেশি ভালো লেগেছে। শঙ্কর ঘুরিয়ে ফিরে কয়েকবার বলল মিথ্যে কথা। কবিতা কাব্যগ্রন্থ থেকে কয়েকটা কবিতা আমি অনুবাদ করার চেষ্টা করেছিলাম। সেই চেষ্টায় আমি দেখেছি যে যেন কবিতাগুলো অনুদিত হয়ে রয়েছে। আমার মনে হয়েছিল এগুলো ইংরেজি কবিতা, এগুলো ভারতীয় কবিতা নয়, ইংরেজি কবিতা। অথচ শঙ্কর নিজেও বলে গেল যে বিদেশি সাহিত্য সম্বন্ধে কমলের আগ্রহ খুব কম ছিল।